সৎমা পঞ্চম পর্ব লিখেছেন অনন্য শফিক। আজকাল নতুন মার কাজ করতে খুব কষ্ট হয়। সন্তান সম্ভবা নারীর এমন সময় কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তার পেট যত স্ফীত হচ্ছে তিনি ততই দুর্বল হয়ে উঠেছেন। তার মনও আজকাল খুব নরম হয়ে উঠেছে। তিনি খুব ভয় পান, কথায় কথায় চোখ ভিজে আসে তার। আগে কখনো তিনি নামাজ পড়তেন না, এখন রোজ দিন নামাজ পড়েন। নামাজ পড়তেও তার কষ্ট হয়। ওঠা বসার সময় তিনি যে ব্যথা পান তা আমরা বুঝি। নিতু আজকাল স্কুলে যাওয়া কমিয়ে দিয়েছে। সর্বদাই সে মায়ের পেছন পেছন লেগে থাকে। কখন মায়ের কি প্রয়োজন হয় তা করে দেয়। এই কদিনে আমাদের ছোট্ট নিতু পুরো দস্তুর এক নারী হয়ে উঠেছে। চুলোর ধোয়া উপেক্ষা করে সে কেমন করে যেন রান্না করতেও শিখে গেছে। তাকে দেখলে এখন আমি ভুল করে ফেলি। আমার চোখকে হঠাৎ অবিশ্বাস। আমার মনে হয় এটা নিতু নয়, কারণ এই কদিনে নিতুর শরীরও বেড়ে উঠেছে। তার শরীর আগের চেয়ে রাত দিন তফাৎ হয়েছে। নিতুর মধ্যে ফুটে উঠেছে আমাদের আপন মায়ের শরীরের ছাপ। আমি পড়ার টেবিলে বসে অ্যালজেব্রা করার বদলে নিতুর দিকে আর চোখে তাকিয়ে থাকি। কাজ করার সময় আম্মা যেভাবে বারবার আঁচলে কপালের ঘাম মুছতেন, নিতুও ঠিক সেভাবেই তার ওড়না দিয়ে কপালের ঘাম মুছে। কি আশ্চর্য ব্যাপার! খোদার কি অপার লীলা! নতুন মায়ের আদরে আম্মাকে পুরোপুরি যখন ভুলে বসতে গেলাম, ঠিক তখনই নিতুর মাঝে দেখে ফেললাম আম্মার সকল কিছুই। সেদিন শত চেষ্টা করেও নিজের চোখের জলকণাগুলো কিছুতেই আর চোখ ধরে রাখতে পারলাম না। অবাধ্য জল এক এক করে টপ টপ করে গড়িয়ে পড়ল আধ পুরনো গণিত বইয়ের পাতায়। নতুন মা দুটোর বেশি সূরা জানেন না। তিনি সূরা ফাতিহা আর সূরা ইখলাস জানেন শুধু, তাও আবার অশুদ্ধ। নতুন মা নিতুর কাছে শুদ্ধ করে সূরা শিখতে চান, কিন্তু নিতু ভালো করে পারে না। লম্বা বেটে করার সময় উল্টা পাল্টা করে ফেলে। যেখানে এক আলিফ লম্বা হবে সেখানে তার টান হয় 3 আলিফ। আশ্চর্য ব্যাপার হলো, মা যেন কীভাবে বুঝে ফেলেন নিতুর পড়া শুদ্ধ না। তারপর তিনি আমাকে ডাকেন, বলেন, নাইম, তুই কয়খানা সূরা পারস বাবা? 10টা পারি আম্মা। আলহামদু সূরাটা কত বাপ? আমি নতুন মার সামনে বসে আলহামদুলিল্লাহ হির রাব্বিল আলামিন পড়ি। তিনিও 3বার পড়েন, তবুও তার পড়া শুদ্ধ হয় না। আমাকে কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, ও নাইম, আমার যে পড়া শুদ্ধ হয় না, এখন আমি কি করবান? কি করবেন আর? আস্তে আস্তে শুদ্ধ করে শিখবেন ও বাজান, আমার যে ভয় লাগে, বলে নাক মুখ ফুলিয়ে কেঁদে ফেলেন নতুন মা। কাদার সময় তার নিঃশ্বাস কেমন বন্ধ হয়ে যেতে চায়, চোখ মুখ ভীষণ লাল হয়ে ওঠে। তার দিকে তাকিয়ে আমার কি যে খারাপ লাগতে থাকে তখন। আমি বলে, আম্মা কাঁদেন কেন আপনি? নতুন মা কিছু বলেন না। তিনি আঁচলে চোখ মুছেন, চোখ মুছে আবার পড়া শুরু করেন। একা একাই বিড়বিড় করে জাপতে থাকেন তার সূরা ইখলাস। নতুন মার কাণ্ড কারখানে কিছু বুঝতে পারি না আমি। নিতু একা একটি মেয়ে, বুঝ হলে তার কি হয়েছে? এই অবুঝ মেয়েটি একা একাই মাছের ঝোল করছে, ডাল করছে, আবার ঘরবাড়ি ঝাড়ু দিচ্ছে। নতুন মা এসবের কোনো খেয়ালই রাখতে পারছেন না। মাঝে মধ্যে নিতুকে ডেকে শুধু জিজ্ঞেস করে, নিতু, আইজ কয় তারিখ রে মা? নিতু তারিখ বলে। তারপর দিন নতুন মা আবার তারিখ জিজ্ঞেস করেন, নিতু আবার বলে। 2-4 দিন পর আবার জিজ্ঞেস করেন নিতু, তখন খুব আশ্চর্য হয়। মাকে সে বলে, অত তারিখ দিয়ে কি করো তুমি বলো তো আম্মা? নতুন মা বলেন, হিসাব করি রে মা, হিসাব করি। কিসের হিসাব করো? নতুন মা উত্তর দেন না, নিচ দিকে তাকিয়ে কি যেন ভাবেন। আমার কেমন ভয় হয় হঠাৎ।
অজানা কোনো এক আশঙ্কায় কিশোর বুক আমার কেঁপে ওঠে সমস্ত ভাবনার জগৎ। রাতে মাঝে মধ্যে নতুন মা ঘুম থেকে আবোল তাবোল বকে ওঠেন, কেঁদে ফেলেন ফ্যাঁ ফ্যাঁ করে। আব্বা ঘুম ভেঙে উঠে তাকে ডাকেন, কি হয়েছে নাইমের মা, ডর পাইছ? নিঃস্বপ্নে নতুন মা কোনো প্রতিউত্তর করেন না, চুপচাপ দীর্ঘ নিঃশ্বাস টেনে চোখের কোল চাপিয়ে জল ফেলেন। কি অসম্ভব ব্যাপার! আব্বা ধমকে ওঠেন একদিন, কি হয় কইতে পারে না নাকি কিছু, বোবা হইয়া গেছে। সে রাতে নতুন মা শব্দ করে কেঁদে ফেলল। তার কান্নার শব্দে নিতু তড়াক করে ঘুম থেকে জেগে ওঠে। উঠে সেও কান্না জুড়ে দেয়। সেভাবে বাড়িতে বোধহয় খারাপ কিছু ঘটছে। কিন্তু খানিক পর যখন জানে মা স্বপ্ন দেখে এমন করছে, তখন নিজের নির্বুদ্ধিতার জন্য গরমের সময় মাথার উপর কাঁথা টেনে দেয় সে। আজকাল নিতু আর বন্ধুদের সাথে খেলতে যায় না। তার সমস্ত খেলা এখন মার পেটে থাকা অনাগত আমাদের ভাই কিংবা বোনের সাথে। এই খেলাটার নাম দিয়েছি আমি কথার খেলা। নিতু মার পেটে কান লাগিয়ে থাকে অনেকক্ষণ, তারপর কি যেন শুনে, সেই জানে। তার প্রত্যুত্তরে শুধু শুনি আমি। নিতু বলে, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? পেট থেকে বাচ্চাটা কোনো কথা বলে কিনা আমি জানি না, একবার নিজে থেকে পরীক্ষা করে দেখা উচিত ছিল, কিন্তু নিতুর হাবভাব দেখে বোঝা যায় সে স্পষ্ট বুঝতে পারছে সব কিছু। সে আবার বলে, তোমার কি কবিতা ভালো লাগে খোকা? ও মা, কি কাণ্ড! আমি ভূগোল বইয়ের পড়া থেকে মুখ তুলে দেখে হেসে ফেলি। নিতু খোকা ডাকছে কেন ওকে? সে কি জানে ওটা ছেলে না মেয়ে? যদি মেয়ে হয়, আমি একবার বললাম, নিতু মায়ের পেটে যে ছেলে এটা কি তুই জানিস? নিতু বলে, 100 বার ছেলে হবে, 100% গ্যারান্টি। আমি বললাম, 100 টাকা বাজি। নিতু বলে, বাজি ধরা যাবে না। কেন ধরা যাবে না? হারাম। ঠিক আছে, তাইলে টাকা বাজি না। যদি ছেলে হয় তাইলে তুই আমার পিঠে 30 কিল দিবে, আর মেয়ে হলে আমি দিব 30 কিল। ও মা, তোমার যা হাত 3 কিলোই আমি শেষ দাদা। তাইলে তুই তোর দিয়া কনফিউজ। মেয়েও হতে পারে, এটা তুই মেনে নিয়েছিস? হুম, নিয়েছি। যাও। বলে নিতু নিচ থেকে তাকিয়ে ফিক করে হেসে রান্নাঘরের দিকে চলে যায়। আমি ঠায় দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে ভাবি, একটা শিশুসুলভ মেয়ে কিশোরী হতে হতে তার কত কি পরিবর্তন হয়। তার চোখ, মুখ, হাসি এবং কথার ধরন। আমাদের নিতু আমল বদলে গেছে। ছোট্ট মেয়েটি টুপ করে একদিন কিভাবে যেন কিশোরী হয়ে গেল। একদিন বিকেলে আমি বসে আছি বারান্দার একপাশে দক্ষিণ দিকে। যতদূর চোখ যায় ততদূর সবুজ ধানক্ষেত। সেই ধান গাছ শেষ বিকালের বাতাসে লক লক করে কাঁপছে। হঠাৎ আমি লক্ষ্য করলাম নিতুর হাসি। নিতু মাকে বলছে আমার নতুন ভাইয়ের নাম কিংবা তিরতির, বুঝলে? এইটা আবার কেমন নাম তিরতির? এইটাই নাম। মানুষ বলে তিরতির করে গাছের পাতা কাঁপছে, শুনো নাই কোনো দিন? মা দুপাশে মাথা নাড়িয়ে বললেন, শুনেনি। নিতু বলেন, না শুনলে সমস্যা নেই, আমার নতুন ভাইয়ের নাম তিরতির, এখন তো শুনেছ। নতুন মাতার অসুস্থ শরীর নিয়েও নিতুর এমন আদিক্ষেতায় হেসে ফেলেন। আমিও খানিক সময়ের জন্য সবুজ থেকে চোখ ফিরিয়ে নিতুকে দেখি। নিতু নয়, যেন স্পষ্ট আমার মা, আমার মায়ের সমস্ত ছায়া।